সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পড়ালেখা আরেকটি লেকচারে স্বাগতম। আপনারা সকলে জানেন আমরা অ্যাডমিশন অ্যাকাউন্টিং নিয়ে একটা সিরিজ বানানোর ট্রাই করছি। সো তারই ধারাবাহিকতা আজকে আমরা লেকচার 2। সো এই ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করবেন। সো আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমরা আমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সো আজকে আমাদের টপিকে থাকবে হিসাব তথ্যের ব্যবহারকারীগণ এবং হচ্ছে যে বিভিন্ন ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন নীতিমালাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং অ্যাকাউন্টিং এর ভিত্তি নিয়ে আলোচনা করব। সো আমাদের ক্লাস হচ্ছে অ্যাডমিশন অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান পরিচিতির আজকে লেকচার 2। আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি হিসাব তথ্যের ব্যবহারকারী। সো আমরা সকলে জানি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এখন তথ্যগুলো আমরা জানি আর্থিক ঘটনা হতে পারে, অনার্থিক ঘটনা হতে পারে। এর মধ্যে যে তথ্যগুলো হচ্ছে আর্থিক ঘটনা, সে তথ্যগুলো বিভিন্ন ব্যবহারকারীগণ ব্যবহার করে থাকে এবং যারা ব্যবহারকারী তারা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ ইন্টারনাল ইউজার্স এবং এক্সটার্নাল ইউজার্স। এখন ইন্টারনাল ইউজার্স কারা আমাদেরকে সেটা ফার্স্ট অফ অল বুঝতে হবে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মনে রাখবেন, ভেরি সিম্পল, সেটা হচ্ছে যারা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে কোম্পানির বিভিন্ন ডিসিশন মেক করতে পারে এবং যারা কোম্পানির অভ্যন্তরীণ মানুষ বা বিভিন্ন পক্ষ তাদেরকে বলে ইন্টারনাল ইউজার্স। যেমন হচ্ছে কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যবস্থাপকগণ অথবা হচ্ছে যেমন ফার্স্ট লাইন, মিডল লাইন, তারপর হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের বিভিন্ন কর্মীগণ। সো আর বাহ্যিক ব্যবহারকারীগণ কারা? যারা হচ্ছে প্রতিষ্ঠানের ডিসিশন মেক করার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে না, যারা প্রতিষ্ঠানের বাহিরের মানুষ, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স বা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। এখন দেখবো কারা ইন্টারনাল ইউজার্স, কারা এক্সটার্নাল ইউজার্স। সো আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে একটা খুব সুন্দর করে ছক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে লেখা আছে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর এই পাশে দেখতে পাচ্ছি বাহ্যিক ব্যবহারকারী। সো এখানে অনেকগুলো হচ্ছে পক্ষ আছে যারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স এবং বাহ্যিক ইউজার্স। সো এদের মধ্যে থেকে আমরা কিভাবে মনে রাখবো? ভেরি সিম্পল, আপনাদেরকে কয়েকটা শর্টকাট বলি ইন্টারনাল ইউজার্স গুলো মনে রাখার জন্য। মনে রাখবেন ম্যানেজার, তারপর হচ্ছে ডিরেক্টর এবং হচ্ছে অফিসার। এই তিনটা জিনিস যে পক্ষের সাথে থাকবে সে পক্ষটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইউজার্স। তাইলে ইন্টারনাল ইউজার্স মনে রাখার তিনটা শব্দ মনে রাখতে হবে। কিভাবে? একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে ডিরেক্টর, একটা হচ্ছে অফিসার। এই তিনটা ওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অভ্যন্তরীণ ব্যবহার করি মনে রাখা ভেরি সিম্পল আমাদের জন্য। আর মনে রাখবেন যদি আপনি একটা পক্ষ মনে রাখতে পারেন তাহলে অপর পক্ষটা অর্থাৎ বাহ্যিক ব্যবহারকারী এক্সটার্নাল ইউজার্স মনে রাখা আমাদের জন্য মনে রাখা ভেরি সিম্পল। সো আমরা একটু দেখি স্ক্রিনে। এটা হচ্ছে ব্যবস্থাপক, তারপর হচ্ছে বিপণন ব্যবস্থাপক। অর্থাৎ দেখেন প্রত্যেকটা জায়গায় ম্যানেজার্স কথাটা আছে, ম্যানেজার্স কথাটা আছে প্রত্যেকটা জায়গায়। এই সবগুলো 1 2 3 4 5 6 এই 6টা ম্যানেজারের মধ্যে দেখেন ফাইন্যান্স ম্যানেজার, লাইন ম্যানেজার, সেলস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, প্রত্যেকটার পিছনে হচ্ছে শেষে ম্যানেজার কথা। তার মানে হচ্ছে এরা ইন্টারনাল ইউজার্স। তারপর দেখেন এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজার, তারপর হচ্ছে ডিরেক্টর, এই ডিরেক্টর কথাটা আছে। তারপর হচ্ছে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে ম্যানেজিং এজেন্সি, দেন আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, দেন হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজার, তারপর হচ্ছে যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আমরা তিনটা ওয়ার্ড দেখতেছি বারবার আছে, সেটা হচ্ছে কি ম্যানেজার, ডিরেক্টর, অফিসার। আর একটা জিনিস পেলাম সেটা হচ্ছে প্রেসিডেন্ট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমরা যদি এই তিনটা খুব ভালো করে এই চারটা ভালো করে মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ অভ্যন্তরীণ ব্যবহার করে আমরা পারবো। এর মধ্যে আর কয়েকটা সেটা হচ্ছে ট্রেজারার, তারপর হচ্ছে কোম্পানির অফিসার বৃন্দ, তত্ত্বাবধায়ক, সুপারভাইজার, তারপর কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীগণ। এরা সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আশা করছি আমাদের এই তথ্যটা ইনশাআল্লাহ মনে থাকবে। এরপর আমরা যদি দেখি আমাদের এক্সটার্নাল ইউজার্স অথবা হচ্ছে বাহ্যিক তথ্য ব্যবহার করে তারা হচ্ছে সরকার, বিনিয়োগকারী, ঋণদানকারী প্রতিষ্ঠান, তারপর হচ্ছে অথবা ঋণদানকারী, পাওনাদার, বাহ্যিক নিরীক্ষক, তারপর হচ্ছে শ্রমিক সংঘ, ভোক্তা বা গ্রাহকগণ, স্টক এক্সচেঞ্জ, কর প্রতিপক্ষ, গবেষক, তারপর হচ্ছে বিসেক বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এন্ড কমিশন, তারপর হচ্ছে এনভিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ, দেন হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন এফটিসি, দেন আইসিএবি ইন্টারন্যাশনাল আইসিএবি, তারপর হচ্ছে আইসিএমএবি, তারপর হচ্ছে কর্মচারী। তো আমরা যদি একটু সাম অফ করি অভ্যন্তরীণটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী।
অভ্যন্তরীণটা কেমনে মনে রাখতে পারবো, যে ওয়ার্ডগুলো শেষে আমরা দেখবো হচ্ছে ম্যানেজার, তারপর হচ্ছে ডিরেক্টর, অফিসার এবং হচ্ছে প্রেসিডেন্ট, যেগুলোর পিছনে দেখবো সেগুলো সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে কয়েকটা আমাদের মাথায় রাখতে, এগুলো ভালো করে মুখস্থ রাখবেন, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে। এরপর আছে কি বাহ্যিক ব্যবহারকারী, এগুলো বলেছিলাম, সবগুলো মনে রাখবো। এবার এখানে বলে রাখা ভালো এবং মনে রাখতে হবে, সেটা হচ্ছে মনে রাখবেন এক মালিকানা প্রতিষ্ঠানের যে মালিক এবং অংশীদারি প্রতিষ্ঠানের যে মালিক, এই দুইটা মালিক হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে তথ্য ব্যবহার করে এদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাকি অন্য যে কোম্পানি, যত মূল্যায়ন কোম্পানি, সমবায় সমিতি, যত প্রকার কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির যে মালিক অথবা শেয়ার হোল্ডারগণ, তারা প্রত্যেকে হচ্ছে কোম্পানির অথবা একটা ব্যবসার বহিস্থ তথ্য ব্যবহার করি। মনে থাকবে তাহলে কি, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে মালিক, অর্থাৎ এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার যে মালিক, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এছাড়া যত প্রতিষ্ঠান অথবা যত ব্যবসা আছে, সকল ব্যবসার মালিক হচ্ছে বাহ্যিক অথবা এক্সটার্নাল ইউজার্স অফ ইনফরমেশন। ওকে, আশা করছি আমাদের এই টপিকটা খুবই ভালোভাবে বোঝা হয়ে গেছে। এখন আমরা আমাদের আরেকটা লেসন, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের হচ্ছে বিবরণী সমূহ, খুবই ইম্পর্টেন্ট। আমরা হিসাব বিজ্ঞান অনেকগুলো বিবরণী নিয়ে কাজ করি, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিবরণীগুলো সেগুলো আমরা এখন দেখব। হিসাব বিজ্ঞানে মেনলি 4টা বিবরণী আছে বা প্রতিবেদন আছে। এর মধ্যে একটা হচ্ছে আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট, এটার একটা অল্টারনেটিভ নেম হচ্ছে আর্থিক ফলাফল বিবরণী। দেন আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী বা স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি বা সংরক্ষিত মুনাফা বিবরণী। সংরক্ষিত মুনাফা বিবরণীকে বলা হয় রিটেন আর্নিংস বলা হয় ইংরেজিতে। দেন হচ্ছে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী। দেন নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এই 4টা হচ্ছে আমাদের মেনলি, এই 4টা হচ্ছে আমাদের আর্থিক প্রতিবেদন। সো এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের যে বিবরণী, এদের মধ্যে মালিকানা সত্ত্ব বিবরণী বুঝতে হবে। এই মালিকানা সত্ত্ব বিবরণীটা হচ্ছে ইউজ করা হয় এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, আর সংরক্ষিত মুনাফা বিবরণী ব্যবহার করা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের মালিকের যে দাবিটা, সেটা বের করার জন্য এক মালিকানার ক্ষেত্রে আমরা করি মালিকানা সত্ত্ব বিবরণী, আর সংরক্ষিত মুনাফা বিবরণী তৈরি করা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। আশা করছি আমাদের একদম খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব কোনটার কাজ কি। আমরা সকলেই এটা জানি, যেহেতু আমরা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ জানি, বাট আমি তারপর আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করছি। দেন দেখেন আয় বিবরণী। আয় বিবরণী কি? ভেরি সিম্পল। আমরা জানি আয় বিবরণীর মাধ্যমে হচ্ছে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে নিট মুনাফা বের করা হয়। অর্থাৎ আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা বা হচ্ছে নিট ক্ষতি বের করা হয়। দেন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, একটু আগে বলেছি, অর্থাৎ মালিক কত টাকা ব্যবসায়ীর কাছে পায়, অথবা হচ্ছে কোন কোন কারণে মালিকের দাবিটা কমে গেল, মালিকানা সত্ত্ব বিবরণীটা কমে গেল, সেটা আমরা এই বিবরণীর মাধ্যমে জানতে পারি। যেমন আমরা জানি হচ্ছে অনার্স ইকুইটি। গত লেকচারে আমরা দেখেছিলাম যে অনার্স ইকুইটি হচ্ছে 4টে উপাদান, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ সি এবং আর। ক্যাপিটাল এবং রেভিনিউ আমার মালিকানা সত্ত্ব বিবরণীকে বৃদ্ধি করে, অর্থাৎ এই দুটো হচ্ছে বৃদ্ধিকারী উপাদান। আর এই দুইটা ই এবং ডি, এক্সপেন্স এন্ড ড্রয়িংস, হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীকে হ্রাসকারী উপাদান। অর্থাৎ এই 4টে উপাদানের মধ্যে মূলধন এবং আয় এবং এর মধ্যে এবং এই দুইটা এবং হচ্ছে ব্যয় এবং উত্তোলন নিয়ে আমাদের যে বিবরণীটা সাজানো হয় তাকে বলা হয় মালিকানা সত্ত্ব বিবরণী। আশা করছি আমাদের ক্লিয়ার হয়েছে। দেন আমরা আমাদের থার্ডে আছে উদ্ধৃতপত্র। ভেরি সিম্পল। এখানের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার বর্তমান অবস্থা জানতে পারি, ব্যবসার সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে এবং মালিকানা সত্ত্ব কতটুকু আছে, সেটা আমরা বের করি। মনে রাখতে হবে আমাদেরকে এই যে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট, এখানের মধ্যে আমাদের যে সমীকরণটা আছে হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা এখানে বের করা। যেমন এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ আমাদের সমীকরণের পূর্ণাঙ্গ বাস্তবায়নটা ব্যালেন্স শিটে পাওয়া যায়। অর্থাৎ এখানের মধ্যে মনে রাখবেন, যদি বলা উদ্ধৃতপত্র উপাদান কয়টি, উদ্ধৃতপত্রের মূল উপাদান হচ্ছে 3টি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। অর্থাৎ এটাকে বাস্তবায়ন করা হয় উদ্ধৃতপত্রে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে উদ্ধৃতপত্রের মাধ্যমে কি কি জানা যায়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, নেক্সট হচ্ছে নগদ প্রবাহ। ভেরি সিম্পল। নগদ প্রবাহ মানে হচ্ছে যে বিবরণীর মাধ্যমে আমরা আমাদের কতটুকু টাকা আসছে,
কতটুকু টাকা গেছে সেগুলো আমরা বের করি। নিট কত টাকা আসলো, কত টাকা গেল, অর্থাৎ ব্যবসায়ের বর্তমান নিট নগদ কত টাকা আছে সেটা বের করার জন্য নগদ প্রবাহ তৈরি করা। নগদ প্রবাহ আবার 3টা সেগমেন্ট কি আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। আমি আবারও বলছি, আমাদের যে হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন টপিক এদের পেছনে দেখতে পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ ইংরেজিতে দেখানোর ট্রাই করছি, কারণ বর্তমানে বিভিন্ন ভার্সিটিতে তারা কি করে বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো ইউজ করে। সো আমাদেরকে অবশ্যই হাজার স্টুডেন্টের মাঝে আমাদের টিকে থাকতে হলে, আমাদেরকে টিকতে হলে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তাই আমাদের বাংলার পাশাপাশি অবশ্যই আমাদের ইংরেজিগুলো কমপ্লিট করতে হবে। ওকে, সো আমাদের নগদ প্রবাহ কয়টা জিনিস? 3টা সেগমেন্ট। একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। ওকে, তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে নগদ প্রবাহের কার্যক্রম কয়টা? 3টা সেগমেন্টে ভাগ করে আমাদের নগদ প্রবাহ করা হয়। ওকে, আমাদের নেক্সট আমরা কি আছে দেখি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। বিভিন্ন ভার্সিটিতে এসেছে এমন কোয়েশ্চেনগুলো, আমাদের একটু আগে যে টপিকটা পড়েছি তার উপর বিভিন্ন ভার্সিটি এমন কোয়েশ্চেনগুলো আমরা ইনশাআল্লাহ এখন সলভ করার ট্রাই করবো। ওকে, এখানে কি আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কেন করা হয় একটু দেখি। সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য, বহিঃস্থ ব্যবহারকারীর জন্য, তারপর হচ্ছে ব্যবসায়ীদের জন্য, নিরীক্ষকদের জন্য। ভেরি সিম্পল। আমরা সকলে জানি একটা ব্যবসায় প্রতি ব্যবসায়ী চায় যে ব্যবসায় লাভ হোক এবং মানুষ এখানে ইনভেস্ট করুক, অর্থাৎ যারা বাইরের কর্তৃপক্ষ আছে তাদেরকে আমাদের তথ্যগুলো জানাতে চায়। সো দ্যাট ইজ ওয়াই আমাদের উত্তর হবে বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য। ভেরি ক্লিয়ার। ওকে, ভেরি সিম্পল। ওকে, এরপর কি আছে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অভ্যন্তরীণ বলছে। ভেরি, আমাদের মাথায় রাখতে হবে যে খুব ভালোভাবে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি করা হয়েছে। এখানে কি লেখা আছে? অভ্যন্তরীণ, মানে ইন্টারনাল ইউজার্স কে। তো আমরা একটু দেখি অপশনটা কি আছে এখানে। শেয়ার হোল্ডার, এটা বাইরের ব্যবহারকারী, ব্যবস্থাপক, সরকার, ট্রেড ইউনিয়ন, কর্মচারী। ভেরি সিম্পল, সেটা হচ্ছে ব্যবস্থাপক। এখানে বলে রাখা ভালো কর্মচারী। হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়া কর্মচারী তো আমাদের ব্যবসার মধ্যে কাজ করে, এটা তো ইন্টারনাল ইউজার্স না। অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে যে যারা প্রতিষ্ঠানে শুধু কর্মচারী তারা হচ্ছে কোম্পানির বহিঃস্থ ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। কোম্পানির যে তথ্য তাদের এক্সটার্নাল ইউজার্স। আর যারা কোম্পানির ব্যবস্থাপক বা উচ্চ পর্যায়ে আছে এমন কর্মচারীগণ, মনে রাখবেন উচ্চ পর্যায়ে কর্মচারী আর নিম্ন পর্যায়ে যারা কর্মচারী তাদের মধ্যে ডিফারেন্স আছে। অর্থাৎ যারা উচ্চ পর্যায়ে আছে তারা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা হচ্ছে নিম্ন পর্যায়ে যে কর্মচারী, নিম্ন বলতে ছোট করছি না, ফার্স্ট লাইন ম্যানেজমেন্টে যারা আছে জাস্ট নর্মাল কর্মচারী, যারা হচ্ছে বেতনভুক্ত না, যারা হচ্ছে কোম্পানির মজুরি দেওয়া হয় যাদেরকে কোম্পানি, তারা হচ্ছে কর্মচারী হচ্ছে কোম্পানি বহিঃস্থ ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। দেন আমাদের নেক্সট আছে হিসাব তথ্যের ব্যবহারকারীর সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশনগুলো দেখি। একটা হচ্ছে যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, কখনোই না আমরা বলেছি কারণ এটা শেয়ার হোল্ডার। তারপর হচ্ছে কি নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপর হচ্ছে যে সঠিক বলছে, বুঝতে হবে আমাদের কথাটা। তার মানে এখানে সবগুলাই ভুল, অর্থাৎ হিসাব তথ্য ব্যবহার সম্পর্কে সবগুলাই ভুল। এর মধ্যে একটা রাইট, যেটা রাইট সেটা আমাদেরকে চুজ মনে রাখবেন। আমাদের অ্যাডমিশনের পরীক্ষার মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই কোয়েশ্চেনগুলো দেখে। আমাদের বুঝতে হবে কোয়েশ্চেনে আমার কাছে কি চেয়েছে। এখানে আমাকে চেয়েছে হচ্ছে কোনটি সঠিক, তার মানে এখানে সবগুলো হচ্ছে ভুল। 5টা অপশনের মধ্যে সবগুলো ভুল, জাস্ট একটা হচ্ছে রাইট। ওই রাইটটা হচ্ছে আমাদের উত্তর হবে। ওকে, তো আমরা দেখি তো কি হইতে পারে। সেটা হচ্ছে অবশ্যই ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ এখানের মধ্যে কারবারের মালিক, পাওনাদার, তারপর হচ্ছে নিরীক্ষকগণ এবং হচ্ছে বিবিধ পর্যায়ের সংস্থাসমূহ, এরা সবগুলো হচ্ছে কোম্পানি বহিঃস্থ ব্যবহারকারী, মানে তথ্য ব্যবহারকারী, কোম্পানি বহিঃস্থ তথ্য এক্সটার্নাল ইউজার্স। আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমাদের জন্য আছে হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কে। ভেরি সিম্পল। দেখেন বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, জানতে হলে বুঝতে হবে, পারতে হলে বুঝতে হবে। আগে বুঝো তারপর করতে হবে আমাদেরকে। তারপর কি বলছে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়। তার মানে কি এখানের মধ্যে যে অপশনগুলো থাকবে সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, জাস্ট একটা হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। তো আমাদের উত্তরটা হবে যা, অর্থাৎ সবগুলো অপশনের সবগুলো হবে ইন্টারনাল ইউজার্স, মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী। একটা উত্তর যেটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স বা হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী, আর সেটা হচ্ছে আমাদের উত্তর। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখছি ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, চিফ অ্যাকাউন্ট্যান্ট, সরকার, কোম্পানির প্রধান নির্বাহী। তো ভেরি সিম্পল, সরকার, কারণ হচ্ছে
সরকার ছাড়া বাকি যত ব্যবস্থাপক আছে, যত ম্যানেজার আছে, সবগুলো হচ্ছে আমরা জানি এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, একটা কথা বলছিলাম ম্যানেজার, এরা সবাই হচ্ছে কোম্পানি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কে? নয় হচ্ছে যে কর্মচারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, তার মানে হচ্ছে কি বহিস্থ ব্যবহারকারী। আগের কোয়েশ্চেনটার মতোই, অর্থাৎ সবার যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে উত্তর হচ্ছে সবগুলো। তার মানে দেখেন কর্মচারী, একটু আগে বলেছিলাম কোম্পানি উচ্চস্থ কর্মচারী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাট নিম্ন পর্যায়ে বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের যে কর্মচারীগুলো আছে তারা হচ্ছে কোম্পানির বহিস্থ ব্যবহারকারী। এরপর হচ্ছে পাওনাদার, অবভিয়াসলি এটা আমাদের পাওনাদার, আমাদের জন্য বহিস্থ ব্যবহারকারী। বিনিয়োগকারী অবভিয়াসলি বাহিরের পক্ষ। আশা করছি আমরা বুঝতে পেরেছি খুব ভালোভাবে। নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে? নিচের কে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান তত্ত্বে ব্যবহারকারী নয়? খুব অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান তত্ত্বে ব্যবহারকারী, তার মানে কি আগের কোয়েশ্চেনটার মতো দেখেন একটা সেম কোয়েশ্চেনটা কতভাবে আসছে, তো আমাদেরকে বুঝতে হবে কোয়েশ্চেনে কি বলা হচ্ছে। তার মানে হচ্ছে কি এই কোয়েশ্চেনে বলা হচ্ছে সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা ছাড়া, তো সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি পাওনাদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, তারপর হচ্ছে কি প্রধান আর্থিক কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থাপক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাহী কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থাপক, প্রধান আর্থিক কর্মকর্তা, তাহলে সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ, একটা সেটা হচ্ছে বহিস্থ, সেটা হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি আমরা খুব ভালো করে আমাদের টপিকটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের জন্য এরপর কি অপেক্ষা করছে? এরপর আছে হিসাব বিজ্ঞান তথ্য সম্পর্কে নিচের কোনটি বাদে সবগুলো সঠিক। তার মানে এখানে সবগুলো হচ্ছে সঠিক তথ্য অ্যাকসেপ্ট একটা হচ্ছে ভুল তথ্য, ওই ভুল তথ্যটা হবে আমাদের উত্তর। ওকে, আমরা কি দেখতে পাই এখানে যে আমাদের চারটার মধ্যে কি আছে দেখতে পাচ্ছি? হিসাব বিজ্ঞান তত্ত্বের প্রকৃতিগতভাবে পরিমাণগত, হিসাব বিজ্ঞান তত্ত্ব সম্ভবত আর্থিক, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান তত্ত্বকে সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি হতে হবে, হিসাব বিজ্ঞান তত্ত্ব শুধুমাত্র মালিক ও বিনিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হয়। তার মানে দেখেন এখানে সবগুলো এই তিনটা, এটা তিনটাই সত্য। হিসাব বিজ্ঞান তথ্য কি আমরা শুধুমাত্র মালিক আর নিয়ন্ত্রণকারী ব্যবহার করে, অন্য কি ব্যবহার করে না? পাওনাদার ব্যবহার করতে পারে, বিনিয়োগকারী ব্যবহার করতে পারে, সরকার ব্যবহার করতে পারে, আদালত ব্যবহার করতে পারে, যে কেউ যাদের প্রয়োজন তারা সকলে ব্যবহার করতে পারে। সো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী সম্পর্কে ভুল ইনফরমেশন। সো আমাদের উত্তর হবে অবশ্যই এটা। আশা করছি আমরা এগুলো বুঝতে পেরেছি। ওকে, এরপরে কি আমাদের আর আছে? এরপর আরো একটা আছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডে নিচের কারা সম্পৃক্ত নয়, অর্থাৎ হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের মধ্যে নিচের কারা সম্পৃক্ত নয়। তো আমরা দেখতে পাচ্ছি কি হিসাব বিজ্ঞান মান প্রণেতা, নিরীক্ষক, তারপর হচ্ছে আর্থিক ব্যবহারকারী, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক। তার মানে দেখতে পাচ্ছি দেখেন হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডে অর্থাৎ হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে কে কাজগুলো করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন বলছি সেই মানুষগুলো সম্পৃক্ত নয়, মানে যারা সম্পৃক্ত তারা উত্তর হবে না, যারা সম্পৃক্ত নয় অর্থাৎ হিসাব বিজ্ঞান করে না যারা, তারাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হিসাব বিজ্ঞানের মান প্রণেতা অবশ্যই হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কিত, আর্থিক বিবরণী ব্যবহারকারী, নিরীক্ষক, এই তো সব মূল কাজ করে এটা। তাহলে হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক অর্থাৎ যে বই লেখে টিচার হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের সাথে কিনা জড়িত না। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের টপিকটা। ওকে, আমরা এখন দেখবো হিসাব বিজ্ঞানের যে উৎপত্তিকাল সেটা নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। এখান থেকে অত বেশি কোয়েশ্চেন আসে না, তারপরে আমাদের ধারণা রাখা ভালো, এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ টপিক না। তারপরে আমরা চাইছি পড়ালেখা আপনাদেরকে একদম হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আপনাদেরকে সার্ভ করার জন্য, যাতে করে আপনারা যেখান থেকে আসুক ইনশাল্লাহ আপনারা পারেন। সো আপনারা অবশ্যই আমাদের পড়ালেখার পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে ভালো লাগলে শেয়ার করবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হিসাব বিজ্ঞানের যে উৎপত্তি বা কাল সেটাকে আমরা 4 ভাগে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে উন্মেষ কাল বা ডেভেলপমেন্ট পিরিয়ড, পাক বিশ্লেষণ কাল, প্রি এক্সপ্লেনেটরি পিরিয়ড, বিশ্লেষণ কাল, তারপর হচ্ছে আধুনিক কাল বা মডার্ন পিরিয়ড। তো আমরা এই কালগুলি কিভাবে মনে রাখতে পারি? মনে রাখবেন খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে আমাদের 1494 পর্যন্ত হচ্ছে আমাদের উন্মেষ কাল, অর্থাৎ হচ্ছে এটা আমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে একদম আদিম একটা যুগ হিসাব বিজ্ঞানের। দেন হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল, এটা হচ্ছে এই যে 1494 থেকে 1800 সাল পর্যন্ত। এরপরে আছে কি 1800 থেকে 1950 পর্যন্ত হচ্ছে আমাদের বিশ্লেষণ কাল। এরপর হচ্ছে আধুনিক কাল। ওকে, আমরা এই দিক যদি একটু এক্সপ্লেন করি, বেশি না সামান্য এক্সপ্লেন করার ট্রাই করি, সেটা দেখতে পাচ্ছি আমাদের যে উন্মেষ কালের মধ্যে হচ্ছে 4টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রস্তর যুগ,
একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে বিনিময় যুগ, একটা হচ্ছে মুদ্রা যুগ। এগুলো নর্মালি আমাদের হিসাব বিজ্ঞান ছাড়াও আমাদের জানতে হবে, যেহেতু আমরা হচ্ছে কমার্স স্টুডেন্ট, অবশ্যই আমাদেরকে হিসাব বিজ্ঞানের ইতিহাসটা জানতে হবে। সো দেখুন, প্রস্তর যুগ, আমরা সকলে জানি প্রস্তর যুগ মানে কি, পাথরের যুগ, অর্থাৎ যে যুগে মানুষগুলো হচ্ছে গুহায় বাস করতো, যারা খাদ্য হিসেবে ফলমূল কি বলতে চাষ করতো, সংগ্রহ করতো, পশু শিকার করতো, সেটাকে বলা হচ্ছে প্রস্তর যুগ। আর এরা কি করতো, এরা হচ্ছে শিকার ক্ষেত্রে পশুর ছবি প্রাচীরের গায়ে হচ্ছে খোদাই করে রাখতো। এরপরে প্রাচীন যুগ, প্রাচীন যুগে আমরা জানি হচ্ছে মানুষগুলো সমাজবদ্ধ হওয়ার ট্রাই শুরু করেছে, কারণ হচ্ছে তখন ধীরে ধীরে মানুষগুলো বাড়ছে, সেই সুবাদে মানুষগুলো কি করছে, সমাজবদ্ধ হওয়া শুরু করে। তো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস লক্ষ্য, সেটা হচ্ছে ওই যে আগে যে প্রাচীর গায়ে খোদাই করতো, সেটা পরিবর্তে মানুষ দেওয়ালে দাগ কাটা শুরু করে এবং রশিতে গিট দিয়ে হিসাব সংরক্ষণ করা শুরু করে। দেন এরপরে কি আছে, বিনিময় যুগ। এই যুগে এসে মানুষের কি করে তারা কিপু নামক রঙিন সুতায় বেঁধে হিসাব রাখতো এবং চীনের অধিবাসীরা হিসাবের কাজে অ্যাবাকাস নামের একটি যন্ত্র ব্যবহার করতো। তাহলে এখানের মধ্যে আমরা দুইটা জিনিস পরিলক্ষিত হয়, অর্থাৎ আমাদের যে বিনিময় যুগ, এই বিনিময় যুগের মধ্যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষগুলো হচ্ছে কিপু দিয়ে রঙিন সুতায় গিট বেঁধে হিসাব রাখতো এবং চীনের আদিবাসীরা অ্যাবাকাস, এটা অ্যাবাকাসের সাথে আমরা খুবই পরিচিত, বা আমাদেরকে বাচ্চাকাল থেকে অ্যাবাকাসটা শেখানো হয়, দিয়ে অ্যাবাকাস। তো অ্যাবাকাস হচ্ছে গণনার জন্য, অর্থাৎ চীনের অধিবাসীরা বিনিময় যুগে হচ্ছে অ্যাবাকাস দিয়ে গণনা কাজ পরিচালনা করতো। দেন আমাদের কাছে আসছে কি, মুদ্রা যুগ। এই যুগে হচ্ছে মুদ্রা প্রচলন হয় এবং হচ্ছে বিভিন্ন শ্রেণীর বণিক শ্রেণী উদ্ভাবন ঘটে। আমাদের এতটুকু মনে রাখলে পরীক্ষার জন্য ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আমাদের নেক্সটে কি আছে, নেক্সটে হচ্ছে প্রাক বিশ্লেষণ যুগ। খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে বর্তমান হিসাব বিজ্ঞানের যে বই, সুম্মা দি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপারশন লিটা, এই যে বইটা, এই বইটা প্রকাশিত হয় অর্থাৎ রিভিল হয় এই যুগে, প্রাক যুগে। লুকা প্যাসিওলি 1494 সালে এই বইটা প্রদান করে। আমরা সকলে জানি এই বইয়ের 5টা প্রধান খণ্ড। 5টা খণ্ড কি কি? পাটিগণিত, বীজগণিত, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য, ইহার ব্যবহার, হিসাবশাস্ত্র, মুদ্রা বিনিময়, জ্যামিতি, অর্থাৎ এই 5টা খণ্ডে বিভক্ত ছিল। এই 5টা খণ্ডের মধ্যে যে তৃতীয় নম্বর খণ্ড হিসাব শাস্ত্র, এটার আবার 36টা চ্যাপ্টার ছিল। বুঝে গেছি? এই 36টা চ্যাপ্টারগুলো বিভিন্ন হিসাব নিয়ে আমাদেরকে তথ্য দেয়। আর এই 36টা অধ্যায়গুলোকে একসাথে বলা হয় দি কম্পিউটাস অ্যান্ড স্ক্রিপ্টাস। আশা করছি আমরা এই জিনিসটি খুবই ভালো করে বুঝতে পেরেছি। দেন হচ্ছে বিশ্লেষণকাল, আর এই কালে হচ্ছে আমাদের শিল্প বিপ্লব ঘটে। এরপরে হচ্ছে আধুনিক কাল। আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের যত আধুনিকতা, যত মডার্ন, সবগুলো আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এখন খুব ইজিলি হচ্ছে হিসাব বিজ্ঞানকে আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন খুব ইজি, আমাদের লাইফটা খুব বেশি মানে ইজি হয়ে গেছে, অথবা অনেক বেশি আমরা প্রিভিলেজ আমরা বেশি। সো আধুনিক কালে হিসাব বিজ্ঞানটা আমরা দেখছি সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। আর এই কালে হচ্ছে IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি হচ্ছে এই কালে, অর্থাৎ আধুনিক কালে 1973 সালে প্রতিষ্ঠিত হয় হিসাব বিজ্ঞানকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং হিসাব বিজ্ঞানের মান সংরক্ষণ করার জন্য। আশা করছি আমরা বুঝতে পেরেছি হিসাব বিজ্ঞানের কালটা। সো এটা আমাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমরা মনে রাখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিগ্রি প্রদান করে দেশীয় প্রতিষ্ঠান, এখান থেকে অনেক কোয়েশ্চেন হয় এবং কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক আছে এই জায়গা থেকে। এটা হয়তোবা আমাদের কাছে অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে খুব ইজি ওয়েতে কীভাবে মনে রাখতে পারেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা অ্যাজ বাংলাদেশি আমরা, সেজন্য আমরা প্রথমে বাংলাদেশের যে ইনস্টিটিউশন, এই দুটোটা পড়ে ফেলবো। মনে রাখবেন এই যে প্রথম দুইটা, এই দুটো হচ্ছে বাংলাদেশের। দেখেন এখন আমরা মনে রাখবো, দেখেন এখানের মধ্যে যে প্রথমে এ, এখানে সি, তারপর আমরা সবাই কি মনে রাখবো, এই যে প্রথমে আমরা দুইটা মনে, সেটা হচ্ছে ICAB, আর একটা হচ্ছে ICMAB। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ICAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। আর ICMAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানের মধ্যে যে এ আছে, প্রত্যেক জায়গায় যে এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এ দিয়ে হচ্ছে অ্যাকাউন্টেন্টস। সবার আগে আমরা সি এবং এসসি এবং এফসি লাগাবো। কি কি মাথায় রাখতে হবে? প্রথমে এই প্রথমটাতে ICAB এখানে যে এটা আছে, এই যে এ দিয়ে কি অ্যাকাউন্টেন্টস, এ দিয়ে অ্যাকাউন্টেন্টস। এবার প্রত্যেকটার আগে আমরা সি লাগাবো, এফসি লাগাবো, তারপর হচ্ছে এফসি লাগাবো। তাহলে সি মানে হচ্ছে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এরপরে দেখেন এখানে SCA লাগছে, তাহলে কি হবে? অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস
এফসিএ মানে হচ্ছে ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। তো আমাদের কি মাথায় রাখতে হবে? ভেরি সিম্পল, সি মানে হচ্ছে চার্টার্ড, আবার হচ্ছে সি মানে হচ্ছে অ্যাসোসিয়েট অফ চার্টার্ড, আর এফসি মানে হচ্ছে ফেলো অফ চার্টার্স। তাহলে সি মানে হচ্ছে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, আর এসসিএ মানে হচ্ছে অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এবং এফসি মানে হচ্ছে ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আর এর ডিগ্রিগুলো প্রদান করে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান আইসিএবি, আর এটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমাদের আইসিএমএবি কি কোন ডিগ্রিগুলো প্রদান করে, সেটা হচ্ছে আগের মতো মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএমএ, এটার সাথে আবার দেখেন এ লাগলো এফ লাগলো আগের মতোই, এখানেও এ লাগলো এবং এফ লেগেছিল, এখানেও সেম। আর তাহলে কি কস্ট, এখানে সিএমএ মানে কি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এবার এখানের মধ্যে আগের সবগুলো আগের মতোই, এ লাগলে অ্যাসোসিয়েট, তাহলে কি হবে অ্যাসোসিয়েট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। ওকে, দেন কি আছে এফসিএ, ফেলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আশা করছি আমরা বুঝতে পেরেছি। মনে রাখবেন আমাদের এখানের মধ্যে প্রথমে যদি সি লাগে তার নাম হবে যে ওই যে প্রথমটার ক্ষেত্রে চার্টার্ড, আর এরপরে চি দিয়ে কি কস্ট হবে। এরপরে এই যেখানে যে এটা এই দিয়ে যদি প্রথমে লাগে সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েট, আর এফ যদি প্রথমে লাগে তার নাম হবে ফেলো। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে সিএমএ, এসসিএমএ, এফসিএমএ আমরা কিভাবে মনে রাখতে পারবো? ওই যে যেভাবে সিএসসি দিয়ে এফসি দিয়ে মনে রাখবো। তো সিএমএ, এসসিএমএ, এফসিএমএ কে প্রদান করে? আইসিএমএবি, আর এটা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। তাহলে ভাই বলুন তো এটা আমরা কেমনি মনে রাখতে পারি? আইসিএবি, আইসিএমএবি, একটা হচ্ছে 1973 আর একটা হচ্ছে 1977। আমরা যদি একটু গণি দেখেন আইসিএবি এটাতে 4টা লেটার, আর আইসিএমএবি এটাতে 5টা লেটার। তাহলে বলুন তো 1973 এবং 1977 মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 1973 হচ্ছে ছোট, তার মানে হচ্ছে আইসিএবি যেটাতে লেটার কম সেটা 1973 সালে, আর আইসিএমএবি যেটাতে লেটার বেশি, একটা বেশি 5টা লেটার, যেহেতু এটা বড় আর সালের দিক থেকে 1977, তাহলে এটার সাথে এটা যায়। আশা করছি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আইসিএবি হচ্ছে 1973 সালে, আইসিএমএবি হচ্ছে 1977 সালে। ক্লিয়ার? ওকে, নেক্সট সিএমএ, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। তারপর এগুলো আমরা দেখবো অ্যাসোসিয়েট, ফেলো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এটা প্রদান করে আইএমএ, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এরপর কিছু সিপিএ, এখান থেকে কোয়েশ্চেনটা হয় সিপিএ থেকে। সিপিএ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, আর এটা প্রদান করা হচ্ছে এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএস। তাহলে কি সিপিএস মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট, অর্থাৎ আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এই সংস্থাটি সিপিএ ডিগ্রি প্রদান করে। তারপর সিসিএ, এসসিএ, তারপর হচ্ছে এফসিসিএ, ক্যাট। আমাদের বাংলাদেশে অনেকে সিসিএ, এসসিএ করতে চাই। তো দেখেন অর্থাৎ এসসিএর আন্ডারে এটা একটা ডিগ্রি, এটা করতে চায়। তো এসসিএতে কি আছে? অ্যাসোসিয়েট অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। তারপর হচ্ছে কি আগের মতোই ফেলো অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, ভেরি সিম্পল। আর এটা প্রদান করে কে? এটা প্রদান করে হচ্ছে এসসিএ, অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। দেখেন আমরা সব জায়গায় এখানে দেখেন মনে রাখবেন এখানে যতগুলো হচ্ছে এ আছে অ্যাসোসিয়েট, অর্থাৎ ডিগ্রিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসোসিয়েট হবে, আর ডিগ্রি প্রদানকারীর ক্ষেত্রে যখন হচ্ছে এ কথাটা আসবে তখন সেটা অ্যাসোসিয়েশন হয়ে যাবে, তখন আর অ্যাসোসিয়েট হবে না। এরপরে এখান থেকে কোয়েশ্চেন হয় এমবিএম, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের বাংলাদেশে একটি সংস্থা বা একটা ডিগ্রি। আর এমবিএম মানে হচ্ছে মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, আর এই ডিগ্রিটা প্রদান করে এটা নিতে হয় হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট থেকে। আশা করছি আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। আর যদি আমাদের তাও যদি মনে না থাকে, ভেরি সিম্পল একটা টেকনিক, সেটা হচ্ছে এটিএম মেথডে মুখস্থ করে ফেলবো, একটা না মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। অর্থাৎ এ দিয়ে এক, টি দিয়ে টানা, এম দিয়ে মুখস্থ, অর্থাৎ এটিএম পদ্ধতিতে আমরা ইনশাল্লাহ মেমোরাইজ করে ফেলবো। আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সটে কি আছে? নেক্সটে আমাদের জন্য অপেক্ষা করছে এই যে আমরা এতক্ষণ পড়লাম আইএএসবি। তো এগুলো নিয়ে দেখেন আইএএসবি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এর পূর্বে নাম ছিল আইএএসসি। অর্থাৎ আইএএসসি থেকে সেটা আইএএসবি তে কি হয়? পরিবর্তন হয়। এটা আমাদের মাথায় রাখতে। তাহলে যদি বলা হয় আইএএসবি এর
পূর্বে নাম কি ছিল, তখন উত্তর হবে IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। তাহলে জাস্ট এখানে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে কমিটি আর বোর্ড, অর্থাৎ আগে এটাকে কমিটি বলা হতো, এখন এটাকে বলা হয় বোর্ড। আশা করছি বুঝতে পেরেছি। তো আইএসসি কোথায় কখন প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1973 সালে যুক্তরাজ্যে, অর্থাৎ ইংল্যান্ডে। মনে রাখবেন যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র সেম না, যুক্তরাষ্ট্র হচ্ছে আমেরিকা আর যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড, এটা মাথায় রাখতে হবে। ওকে, 2001 সালে এই যে পরিবর্তনটা হয় আইএএসসি, এটা কখন পরিবর্তন হয়? এটা আইএসবি তে পরিবর্তন হয় 2001 সালে। আশা করছি বুঝতে পেরেছি। আইএসবি হিসাব ব্যবস্থার মান, খুব ইম্পর্টেন্ট, মান নিয়ন্ত্রণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মান মনে রাখবেন, আইএএসবি এই জিনিসটা হিসাব বিজ্ঞানের যে মানগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করে বা এগুলোকে দেখাশোনা করে। তো আইএসবি যে 41টি কি আছে হিসাব মান আছে, এটাকে বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর 17টি আইএফআরএস আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যার পূর্বে নাম ছিল আইএএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বুঝা গেছে? তাহলে দেখেন এখানের মধ্যে দুইটা কোয়েশ্চেন। আইএসবির আন্ডারে আন্তর্জাতিক মান কয়টা হিসাব মান? 41টা, এবং হচ্ছে এটা আবার 17টা কি আইএফআরএস প্রবর্তন করেছে। এর মধ্যে দেখুন আইএফআরএস, এটার পূর্বে নাম ছিল আবার আইএএস, অর্থাৎ এই যে আইএএসবি এটা পূর্বে নাম ছিল আইএএসসি, আর আইএএস এর হচ্ছে আইএফসিআর এর পূর্ব নাম। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। দেন আমাদের পরে আছে কি এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা প্রতিষ্ঠিত 1973 সালে, তাও যুক্তরাষ্ট্রে। খুবই ভালো করে মনে রাখতে হবে। দেখেন এখানে যে ব্যাপারটা, আইএএসবি এটা প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্যে, অর্থাৎ ইংল্যান্ডে, অর্থাৎ আইএসবি ইংল্যান্ডে, আর হচ্ছে এফএসবি এটা প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। অর্থাৎ আইএএসবি প্রতিষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে আর এফএএসবি প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রে। আমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে। আর এই যে এফএসবি এটা আসে এপিবি থেকে। এপিবি থেকে কি আসে ভাইয়া? এফএএসবি, অর্থাৎ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, এখান থেকে কি আসে? এফএএসবি, অর্থাৎ এপিবি থেকে ওরা কনভার্ট করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে কনভার্ট করে। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট কি আছে? সর্বজন গ্রাহক হিসাব বিজ্ঞান নীতিমালা হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা কে নিয়ন্ত্রণ করে? এফএএসবি। তো দেখুন আমাদের এখানে একটা জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন একটু আগে যেটা আইএএসবি এটা প্রণয়ন করে বা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে হিসাব বিজ্ঞানের মান। আর এফএএসবি এটা নিয়ন্ত্রণ করে বা প্রণয়ন করে হচ্ছে নীতিমালা। খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা মনে রাখবো অর্থ হিসাব বিজ্ঞানের যে মানগুলো সেগুলো প্রণয়ন করেছে হচ্ছে যুক্তরাজ্য বা হচ্ছে ইংল্যান্ড। বুঝে গেছে? আর সেটাকে আইএএসবি নিয়ন্ত্রণ করে বা প্রণয়ন করে। আর এফএএসবি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এরা প্রদান করে নীতি। বুঝে গেছে? তো এটা আমেরিকা প্রদান করে। আশা করছি তাহলে আইএসবি মান নিয়ন্ত্রণ করে বা প্রণয়ন করে, আর এফএএসবি হচ্ছে নীতি প্রণয়ন করে। ওকে, বুঝে গেছে? এরপরে কি আছে? 7 সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড পরিষদ, তারপর আইওএসবি, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, আইএএসবি ও এফএএসবি সংস্থাসমূহ গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যেকার পার্থক্য দূর করার জন্য একটা কি মানে এদের মধ্যে যে একটা ভুল ত্রুটি হতে পারে, এই যে পার্থক্যটা এটা দূর করার জন্য তারা একটা কি করছে, সেটা হচ্ছে কনভার্জেন্স। পার্থক্যটা দূর করে কনভার্জেন্সের মাধ্যমে। আশা করছি আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি। আমাদের এই দুটো জিনিস আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন কি আছে? দেন হচ্ছে আমাদের জন্য আছে এআইসিপি। এটা একটু আমরা দেখে নিচ্ছি খুব ভালো করে। সেটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএস, পূর্বে নাম ছিল আমেরিকান। এটা একটু আমরা দেখে নিচ্ছি। তারপর 1927 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে এই যে হিসাব বিজ্ঞান পেশার জন্য নীতিগত মান, ইথিক্যাল স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। তাহলে এআই খুবই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে একটু স্টার দিয়ে রাখেন। এআইসিপিএ কি করে? হিসাব বিজ্ঞানের যে পেশার জন্য যে নীতিগত মান অর্থাৎ ইথিক্যাল স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। তার এআইসিপিএ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিরীক্ষামান কি করে? প্রণয়ন করে। তাহলে এটা পেশার জন্য এবং প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নীতিগত মান অথবা নিরীক্ষামান প্রণয়ন করে। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি খুব ভালো করে। দেন আমাদের নেক্সটে কি আছে? আইসিএবি। মনে রাখবেন এতক্ষণ আমরা যা পড়ছি সবগুলো ছিল হচ্ছে বাইরের দেশের অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে সংস্থাগুলো কাজ করে হিসাব বিজ্ঞান নিয়ে। এখন আমরা যদি বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের অবশ্যই হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা আমাদের বাংলাদেশ কেন্দ্রিকও আছে,
সো আমরা সেই জিনিসগুলো এখন দেখব। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আইসিএবি, এটা পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, একটু আগে আমরা দেখেছি। সো এটি প্রতিষ্ঠিত 1973 সালে, বুঝা গেছে? ওকে, তো এটা কি করে? বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে অনুসরণ করা হয় বিএফআরএস। তাহলে ভাই একটু আগে আমরা বলছি আইএফআরএস ইন্টারন্যাশনাল, যেহেতু এখন এটা বাংলাদেশে আসছে তখন এই মেইনলি বিএফআরএসটা এসেছে আইএফআরএস থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। ওকে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান প্রতিবেদন মান বিএফআরএস প্রণয়ন করে আইসিএবি, বাংলা বুঝে গেছে, প্রণয়ন করে আইসিএবি। বাংলাদেশের সিএ এসসিএ এফসিএ ডিগ্রি প্রদান করা হচ্ছে আইসিএবি, বুঝে গেছে? তাহলে বাংলাদেশের যে আর্থিক প্রতিবেদন যে মানগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে আইসিএবি, আবার আইসিএবি বিভিন্ন ডিগ্রি প্রদান করে, সেগুলো হচ্ছে সিএ এসসিএ এফসিএ। আশা করছি আমরা ক্লিয়ার, খুব ভালো করে ক্লিয়ার। অর্থাৎ হচ্ছে আমরা যে একটু আগে পড়েছিলাম যে আইএএসবি এটা ইন্টারন্যাশনালি হতে সার্টিফাইড, আর এটার যে মানগুলো বাংলাদেশের মধ্যে যেটা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে হচ্ছে আইসিএবি। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কি অপেক্ষা করছে? কোয়েশ্চেন। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয় ইনশাআল্লাহ আমরা সেগুলো প্র্যাকটিস করার ট্রাই করবো এখন। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশে আর্থিক প্রতিবেদন মান নিয়ন্ত্রণ করে? একদম রিসেন্ট মাত্র পড়লাম আমরা, ওখান থেকে কোয়েশ্চেন, অর্থাৎ বিএফআরএস। আমরা জানি এটার উত্তরটা কি, সেটা হচ্ছে আইসিএবি। একদম আমরা আমাদের এইভাবে একটা কনফিডেন্স রাখতে হবে। আমি অপশন দেখার আগে এমনভাবে পড়বো, অপশন দেখার আগে ইনশাল্লাহ আমাকে পারতে হবে অবশ্যই ইনশাল্লাহ। এরপরে কি আছে? আইসিএমএবি, বিসেক, তারপর হচ্ছে কি বিএমএ, তারপর হচ্ছে আইসিবি, তারপর হচ্ছে কি আইসিএবি। আমরা ভেরি সিম্পল মনে রাখবেন, এখানে যে আইসিএমএবি এরা হচ্ছে ওই যে আমরা সেকেন্ড যে ডিগ্রিগুলো ওরা প্রদান করে, এদের আর কোনো কাজ নাই। বাট যে মানগুলো তারপর হচ্ছে আর উপরে যে ডিগ্রিগুলো তারা প্রদান করে হচ্ছে আইসিএবি। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে? অপেক্ষা করছে আমাদের জন্য বিএফআরএস এর শব্দের পূর্ণরূপ কোনটি? ভেরি সিম্পল, আমরা সবাই জানি বাংলাদেশ। এই যে বাংলাদেশ বলেন তো সবাই, দেখেন তো এখানে উত্তর কোনটা হতে হবে? উত্তর ভেরি সিম্পল, সময় নিচ্ছি না, সেটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। একটু আগে আমরা পড়েছিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি এসএফএসই এর অর্থ হলো, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে এটিএম পদ্ধতিতে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাইলে ভাইয়া বলুন তো এসএফএসই পূর্ণরূপ কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আশা করছি আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এরপর কি আছে আমাদের জন্য? এরপর আছে হচ্ছে বাংলাদেশের আইএসএস এর কয়টি মানদণ্ড অনুসরণ করা হয় না? অর্থাৎ বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড, এটা কিছু মান বাংলাদেশে অনুসরণ করা হয় না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। সেটাও একটু মুখস্থ, সেটা হচ্ছে 13টি। তাহলে বলুন তো যে আইএসএ যে মানগুলো আছে আমরা একটু আগে দেখেছিলাম, যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে 41টা মানের মধ্যে 13টি মান বাংলাদেশে অনুসরণ করা যায় না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। এরপর কি আছে? গ্যাপ। ভেরি সিম্পল, গ্যাপের পূর্ণরূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ওকে, কি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ক্লিয়ার? ওকে, নেক্সট আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান, একটু আগে আমি বলেছিলাম মান আর নীতি, এটা মাথায় রাখতে হবে। মান আর নীতি, যখন মান কথাটা বলবে তখন আমাদের মাথায় আসতে হবে হচ্ছে এই একটু দেখাই অপশনগুলো আগে দেখি। এখানে গ্যাপ আছে, আইএফআরএস আছে, তারপর হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে গ্যাট। মনে রাখবেন যখন মান কথাটা বলবে তখন আমাদের মাথায় আনতে হবে যে আইএফআরএস এর কথা, আইএফআরএস। আর এটা হচ্ছে এটা কি নিয়ে? মান নিয়ে। আর যখন হচ্ছে নীতি কথাটা বলবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে কি? গ্যাপ। অর্থাৎ গ্যাপ হচ্ছে নীতি নিয়ে কাজ করে আর আইএফআরএস মান নিয়ে কাজ করে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখান থেকে কোয়েশ্চেন মনে রাখবেন, এখান থেকে কোয়েশ্চেন আমরা কনফিউজড হয়ে যাই। গ্যাপ হচ্ছে নীতি নিয়ে কাজ করে আর আইএফআরএস হচ্ছে মান নিয়ে কাজ করে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। এরপরে আমাদের জন্য দেখতে পাচ্ছি নিম্নের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান নির্ধারণ করে? ওটা তো ভেরি সিম্পল, মান বলছে, তাহলে মান বলছে কোন প্রতিষ্ঠান? আইসিএবি। ভেরি সিম্পল, আইসিএবি। ওকে, এরপর কি আছে? এটা কোশ্চেনটা আবার একবার এসেছিল। বাংলাদেশের আর্থিক বিবরণী এককের ক্ষেত্রে
নিচের কোনটি অনুসরণ করা হয় আর্থিক বিবরণী এককের ক্ষেত্রে? তাহলে কোনটা? বাংলাদেশ অ্যাকাউন্টিং অডিটিং স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছে এখানে তাহলে অবশ্যই এখানে ইন্টারন্যাশনাল হবে না। এরপর কি আছে? বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে এটা দেখা যাচ্ছে। এরপর আছে বি আর পিডিএ। আমরা খুব ভালো করে বুঝতে পারছি এটাকে যদি আমরা সাম আপ করি বি এফ আর এস। আমরা জানি ইন্টারন্যাশনালি কাজ করে হচ্ছে IFRS। আমি একটু আগে ক্লিয়ার করেছি, যেহেতু বাংলাদেশের কথাটা বলা হয়েছে, বাংলাদেশ কথাটা লেখা আছে বাংলাদেশ, মনে রাখবেন দেশ লেখা থাকলে মানের ক্ষেত্রে BFRS হবে। আশা করছি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের উত্তরটা কি হবে একটু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ওকে, ক্লিয়ার। দেন কি আছে আমাদের জন্য? আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহক করার জন্য রচিত মান কোনটা? আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহক মান বলছে, একটু আগে বলছিলাম যে নীতি বললে হবে গ্যাপ, আর যখন মান বলবে তখন হচ্ছে IFRS। ওকে, আমরা দেখি একটু অপশনে কি আছে। গ্যাপ, IFRS, তারপর হচ্ছে গ্যাট, IASC। ভেরি সিম্পল, সেটা হবে IFRS। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আমি আবারও বলছি, যখন মান কথাটা বলবে মান হলে হবে যে IFRS, আর যখন নীতির কথা বলবে তখন হচ্ছে গ্যাপ, GFF, এটা হবে। ওকে, আমরা নেক্সট আমাদের কি আছে? নেক্সটে আমাদের জন্য আছে গ্যাপের পূর্ণরূপ কি? এটা আবার আসছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো এদের উত্তরটা আবার সেমভাবে আমরা জানি, সেটা হবে যে এই যে এটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এরপরে কি আছে? বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে, CA অর্থাৎ আমরা যে পড়েছিলাম চারটা কলামের মধ্যে, চারটার মধ্যে প্রথম যে সারিতে যেটা ছিল সেটা হচ্ছে CA ডিগ্রি, ICAB। আমরা সকলেই জানি। তো আমরা একটু অপশনটা একটু খেয়াল করি, তারপরও এই যে ICAB। আশা করছি আমরা বুঝতে পেরে। এরপর কি আছে? চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ফার্মের মালিকদেরকে বলা হবে, কি বলা হবে একটু অপশনগুলো দেখি। প্রাইভেট অ্যাকাউন্টেন্টস, পাবলিক অ্যাকাউন্টেন্টস, তারপর হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্টস, কনসালটেন্ট, তারপর হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। মনে রাখবেন এই জিনিসটা আমি হচ্ছে লেকচার 1-এ বলেছিলাম যে বিভিন্ন কোম্পানির ভিতরে যারা কাজ করে, যে সিগুলো, তারা হচ্ছে অভ্যন্তরীণ মালিক, অর্থাৎ অভ্যন্তরীণ অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টেন্ট, একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে। আর যারা হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করে, একক কোনো প্রতিষ্ঠানে কাজ করে না, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো পাবলিক অ্যাকাউন্ট। অর্থাৎ যখন CA হোল্ডাররা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে তাদেরকে আমরা বলবো প্রাইভেট অ্যাকাউন্টেন্টস। আর যখন CA হোল্ডাররা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে কাজ করবে অর্থের বিনিময়ে, কতক্ষণ এই প্রতিষ্ঠানে কতক্ষণ এই প্রতিষ্ঠানে, তাদের সুবিধা অনুযায়ী, তখন তাদেরকে আমরা বলবো পাবলিক অ্যাকাউন্টেন্টস। আশা করছি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনারা এখানের মধ্যে একটা কথা বলবো, আপনারা যারা লেকচার 1টা দেখেন নাই, লেকচার 1-এ খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোয়েশ্চেন সলভ করা হয়েছে। আশা করছি আপনারা লেকচার 1টা দেখে তারপরে ক্লাসটা দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের দেখতে পাচ্ছি কি আছে আমাদের জন্য, নিম্নের বর্ণিত কোন পক্ষটি যৌথমূলধনী কারবারের হিসাব পরীক্ষা করতে পারেন? তাই আমরা দেখতে পাচ্ছি, আমরা সময় না নিয়ে সেটা উত্তর হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। কোন পক্ষটি? চার্টার্ড সেক্রেটারিজ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টস, তারপর হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এটা ভেরি সিম্পল, আমরা জানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি করতে পারে? আমাদের হিসাব সংগ্রহ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যেও দেখেন আমাদের লেখাগুলো হচ্ছে বাংলাতে কিন্তু কথাগুলো হচ্ছে ইংরেজি। সো এই জন্যই বলছি আপনার পড়ার সময় বাংলার পাশাপাশি অবশ্যই ইংরেজি টার্মগুলো খুব ভালো করে আত্মস্থ করার ট্রাই করবেন। ওকে, এরপরে কি দেখছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি কি? এটা 17-18 সালে এসেছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এটা যেহেতু মুখস্থের বিষয়, আমাদের এটা মুখস্থ করবো, আমরা বোঝানোর কিছু নাই। সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আশা করছি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এরপরে কি আছে? FASB, এটা আমরা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আশা করছি আমাদের ক্লিয়ার। দেখতে পাচ্ছেন এই যে সামান্য, আমরা হয়তো বা এটাকে আমরা সামান্যভাবে নিব যে এই পূর্ণরূপ থেকে কি আসতে পারে, ডিগ্রিগুলো থেকে কি আসতে পারে, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন, অলরেডি আমরা 15টা কোয়েশ্চেন এটার উপর সলভ করে ফেলেছি। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা অনেকে হচ্ছে ফার্স্টের প্রথম 2টা অধ্যায়, বিশেষ করে হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা আমরা পড়তে চাই না। মনে রাখবেন এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় আমাদের ভার্সিটিতে। আমরা গত ক্লাসে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি আলহামদুলিল্লাহ, এই ক্লাসে অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। সো এই প্রথম অধ্যায়টা খুব ভালো করে কেয়ারফুলি আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। এরপরে আমরা ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য আর একটা MCQ আছে, সেটা হচ্ছে সাধারণ গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে। ভেরি সিম্পল, সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, FASB।
আশা করছি আমরা এই যে নীতিমালা কথাটা বলছে, নীতিমালা FASB মনে রাখবে। এখানে একটা কথা বলে দিই, যখন মান বলবে মান বলবে হচ্ছে IASB, আর নীতির কথা বললে একদম ক্লিয়ার করে দিচ্ছি, যখন মানের কথা বলবে তখন আমরা ইনশাল্লাহ যাব হচ্ছে IASB তে, আর যখন নীতিমালার কথা বলবে তখন আমরা যাব FASB তে। FASB এটা হচ্ছে নীতি, বুঝা গেছে? অর্থাৎ FASB নীতি প্রণয়ন করে আর হচ্ছে মান প্রণয়ন করে IASB। আর এই যে FASB যেহেতু নীতি, আর নীতিটা হচ্ছে সম্পর্কিত হচ্ছে গ্যাপের সাথে, নীতি কেসের সাথে, অর্থাৎ গ্যাপ আর FASB এই দুইটা দেখলে আমরা মনে রাখবো কি নীতি, আর অথবা নীতিকে দেখলে আমরা দুই জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে FASB এবং গ্যাপ। আর যখন মান কথাটা আসবে তখন আমরা মনে রাখবো IASB আর অথবা হচ্ছে IFRS, অর্থাৎ IASB IFRS প্রদান করে আর FASB প্রদান করে গ্যাপ, আর এই গ্যাপ নীতি নিয়ে কাজ করে, IFRS মান নিয়ে কাজ করে। আশা করছি আমরা খুবই সুন্দরভাবে আমাদের এই টপিকটা বুঝতে পেরেছি, যেখান থেকে আমরা দেখছি অনেকগুলো কোয়েশ্চেন হয়। সো আমাদের নেক্সট আমাদের কি অপেক্ষা করছে একটু দেখি। আমরা এখন হিসাব বিজ্ঞানের ভিত্তি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জন্য, ভিত্তি নিয়ে আলোচনা করার ট্রাই করব। এখন হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুই প্রকার, অর্থাৎ হিসাব বিজ্ঞান ভিত্তি দুই প্রকার। একটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, আর একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। এটাকে ইংরেজিতে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যাকুরেল বেসিস অফ অ্যাকাউন্টিং। এখন আমাদের বুঝতে হবে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান মানেটা কি, আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান কথাটা মানেটা কি। আমাদেরকে আগে এটা মাথায় রাখতে হবে, নগদান ভিত্তিক কথাটা বোঝাচ্ছে নগদ, অর্থাৎ এটা নগদের সাহায্য, অর্থাৎ এই ভিত্তিক হিসাব বিজ্ঞানে ধরে নেওয়া হয় যে নগদ টাকা আসলে এবং নগদ টাকা গেলে তখন সেটাকে লেনদেন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সাপোজ আপনি কোনো কিছু একটা ক্রয় করলেন কিন্তু টাকা দিলেন না, অর্থাৎ বাকিতে ক্রয় করলেন, সেক্ষেত্রে আমরা নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান এটাকে লেনদেন হিসেবে গণ্য করা হবে না। যখন আপনার থেকে নগদ টাকা চলে যাবে এবং আপনার কাছে যখন নগদ টাকা আসবে তখন সেটাকে আমরা ধরে নিব আমাদের লেনদেনটা সংগঠিত হয়েছে। অর্থাৎ নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানে বাকিতে কোনো কিছুতে বিশ্বাস করা হয় না, নগদ টাকা আসলে এবং নগদ টাকা গেলে তার উপর ভিত্তি করে লেনদেন কি লেনদেন কা সেটাকে লিপিবদ্ধ করা হয়। সো আমরা যদি একটু দেখি নগদান হিসাব বিজ্ঞানের মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব গ্যাপ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু আমরা জানি বর্তমানে যে হিসাব বিজ্ঞান সেখানের মধ্যে আমার নগদ টাকা আসুক বা না আসুক, আমাদের হচ্ছে নগদ টাকা আমি প্রদান করি বা না করি, আমার লেনদেনটা সংগঠিত হয়েছে, বাকিতে হলে সেটাকে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করি। যেহেতু এটা লিপিবদ্ধ করে না, এই জন্য এটা GAP জেনারেলি অ্যাকসেপ্ট অ্যাকাউন্টিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরে কি হচ্ছে, সাধারণত কিছু কিছু ছোট প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান সমূহ নগদ ভিত্তিতে হিসাব নিকাশ সম্পাদন করে। যেমন ছোট প্রতিষ্ঠান, আপনার সাপোজ বিভিন্ন পানের দোকানদার, সিগারেটের দোকানদার, যারা খুচরা ব্যবসায়ী, তাদের ব্যবসাটা ছোট, সেখানে ক্ষেত্রে বাকিতে যদি লেনদেন করি সেক্ষেত্রে জিনিসটা একটু বেমানা থাকে। এই জন্য ওই প্রতিষ্ঠানে বিশেষ করে নগদ টাকাতে লেনদেন করা হয়। তারপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, যেমন আমরা সরকারি প্রতিষ্ঠান কোনগুলো, যেমন হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, তারপর হচ্ছে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেখানের মধ্যে নগদে কার্যক্রম করতে হয়, বাকিতে হলে গ্রাহকদেরকে পরে আর ফিরে পাওয়া যাবে না, এজন্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান ফলো করা হয়। এরপরে নগদান ভিত্তির উপর এই নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানের উপর ভিত্তি করে নগদান বই, নগদ প্রবাহ বিবরণ ইত্যাদি প্রস্তুত করে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। দেন আমাদের কাছে আসে হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান বা বকেয়া ভিত্তি হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তিটা কি, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকুরেল বেসিস অফ অ্যাকাউন্টিং। এখানে ক্ষেত্রে আপনার নগদ টাকা আসুক বা না আসুক, আপনার লেনদেনটা সংগঠিত হয়েছে তখন আপনি এটাকে লিপিবদ্ধ করে ফেলবেন। সে ফর এক্সাম্পল, যেমন দেখেন এখানের মধ্যে আপনি বাকিতে বিক্রি করলেন, তো আমাদের জাবেদাটা কি হবে, আমাদের জাবেদা হবে যে দেনাদার হিসাব ডেবিট, তারপর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার নগদ টাকা আসে নাই। যখন নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান হতো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কি হতো না, লিপিবদ্ধ হতো না। যেহেতু এখানে লিপিবদ্ধ হচ্ছে অর্থাৎ নগদে, এখানে নগদান কোনো এন্ট্রি না থাকলেও আমরা এটাকে লিপিবদ্ধ করবো। এই জন্য এটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব, অর্থাৎ বাকিতে কোনো লেনদেন সংগঠিত হলেও সেক্ষেত্রে আমরা এটাকে লিপিবদ্ধ করবো। এই জন্য এটাকে বলে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান বর্তমানে বহুল ব্যবহৃত, পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ পৃথিবীর সব জায়গায় বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞানের মধ্যে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানকে কি করা হয়, মানা হয়। এই জন্য এটা গ্যাপের সাথে সম্পর্কিত। আর বর্তমানে যে হিসাব সমীকরণ, এটাও হচ্ছে আমাদের বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানকে ফলো করে।
সো আশা করছি আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান খুব ভালো করে বুঝতে পেরেছি। আবার যদি সাম অফ করি, নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান হচ্ছে যেখানে নগদ টাকা ছাড়া বাকিতে কোনো কিছু বিশ্বাস করা হয় না, নগদ টাকা ছাড়া কিছুই, নগদ টাকা আসলে এবং গেলে আমরা ওটাকে ধরে নেব লেনদেন, নাহলে লেনদেন না। আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমার নগদ টাকাটা ফ্যাক্ট না, নগদ টাকা আসুক বা না আসুক, আমার লেনদেনটা সংগঠিত হলেই বাকিতে হোক বা নগদে হোক, এটাকে বলা হয় বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। ওকে, আর এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, গ্যাপের সাথে সম্পর্কিত আর গ্যাপের সাথে সম্পর্কিত নয়। নগদান ভিত্তিকের ক্ষেত্রে গ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আর বকেয়া ভিত্তিকের সাথে গ্যাপের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। ওকে, আশা করছি আমরা এই টপিকটা বুঝতে পেরেছি। আমরা এই টপিকের উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এসেছে একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রি করা হয়। দেন সংশ্লিষ্ট খদ্দরকে ডিসেম্বর 5 তারিখে, অর্থাৎ আমার কাপড় ক্রয় করা হয় 1 লক্ষ টাকা দিয়ে 30 তারিখে, 30 নভেম্বর। ওকে, তার মানে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। সংশ্লিষ্ট খদ্দরকে ডিসেম্বর 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের 10 তারিখে সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। সো দোকানটির IFRS অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসারে কখন 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য করা হয়। মনে রাখবেন, যেহেতু এখানে IFRS এর কথা বলা হয়েছে, IFRS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর হচ্ছে গ্যাপ অথবা কোনো লেনদেনের সাথে এরকম প্রশ্নের সাথে গ্যাপ অথবা IFRS উল্লেখ থাকলে বুঝতে হবে এটা হিসাব বিজ্ঞান নীতিমালাকে ফলো করছে। আর আমরা জানি হিসাব বিজ্ঞান নীতিমালাকে ফলো করা মানে হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। আশা করছি আমরা বুঝতে পেরেছি। যেহেতু এই লেনদেনটা এখানে বাকিতে করা হয়েছে, মনে রাখবেন বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যেদিন আমার লেনদেনটা সংগঠিত হয় ওই তারিখকে লিপিবদ্ধ করতে হবে। সো আমরা অপশানে কি আছে দেখি, ডিসেম্বরের 5 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ, নভেম্বরের 30 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। যদিও বা আমাদের এই ব্যবসার এই লেনদেনটার ক্ষেত্রে টাকা প্রদান করা অথবা চেক প্রদান করা ডিসেম্বরের 10 তারিখ, কিন্তু লেনদেনটা সংগঠিত হয়েছে নভেম্বরের কয় তারিখ, 30 তারিখ। তো আমরা একটু দিক খেয়াল করি, আমাদের লেনদেন সংগঠিত 30 তারিখ আর টাকা প্রদান করা হয়েছে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। যেহেতু এখানে IFRS এর কথা বলা হয়েছে, সেহেতু আমরা এখানে ধরে নিব আমাদের লেনদেনটা হচ্ছে বকেয়া ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়েছে, আর বকেয়া ভিত্তি অনুযায়ী এটা হচ্ছে 30 নভেম্বর। উত্তর হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর যদি বলা হয়তো নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান অনুযায়ী এখানের মধ্যে কোন তারিখে আমাদের লেনদেন সংগঠিত, তখন সেক্ষেত্রে হবে 10 ডিসেম্বর, অর্থাৎ যে তারিখে টাকা প্রদান করেছে ওই তারিখকে আমরা কনসিডার করবো নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান। আশা করছি আমরা ক্লিয়ার। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতিতে, অর্থাৎ এই বকেয়া পদ্ধতি যেটা আমরা একটু আগে পড়েছি, সেখানের মধ্যে প্রাপ্তীয় খরচ যখন সংগঠিত তখন লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে প্রাপ্তীয় খরচ যখন প্রদান করা হয় তখনই লিপিবদ্ধ করা হয়, দুইটা সেম। যখন সেবা প্রদান অথবা দ্রব্য ক্রয় বিক্রয় হয় এবং খরচ সংগঠিত হয় তখন লিপিবদ্ধ করা হয়। যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয় এবং খরচ প্রদান করা হয় তখন লিপিবদ্ধ করা হয়। আমরা আশা করছি সবাই বুঝতে পারছি উত্তর হবে এটাই। কারণ হচ্ছে আমার প্রাপ্তি প্রদান, আবারও বলেছি বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের প্রাপ্তি প্রদানটা ফ্যাক্ট না, টাকা আসছে নাকি গেছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কখন আমার লেনদেনটা সংগঠিত হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যখন সেবা বা হচ্ছে দ্রব্য ক্রয় বিক্রয় অথবা খরচ সংগঠিত তখনই এটাকে লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হয়। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট আছে হচ্ছে নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়? এই যে এখানে সকল লেনদেন নগদে সংগঠিত হবে, নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন লিপিবদ্ধ করা হবে। এই যে তারপর হচ্ছে কি সকল লেনদেনকে নগদ অর্থে মূল্যায়ন করা, নগদান বই সংরক্ষণ করা। আমরা সকলে জানি এই উত্তরটা একটু কমপ্লেক্স, এখানে সবগুলো প্রায় কাছাকাছি সিমিলার সেন্স ক্রিয়েট করতেছে, এর জন্য আমাদের উত্তরটা একটু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ নগদান ভিত্তিক তার মানে হচ্ছে কি হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান না রক্ষণ। যেহেতু নগদান ভিত্তি বলছে, যেহেতু যখন আমার নগদ টাকা প্রদান করা হবে অথবা পাওয়া যাবে অথবা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে নগদান ভিত্তি হিসেবে ধরে নিব, তাহলে উত্তর হবে খ নাম্বারটা, নগদ অর্থের আদান প্রদান হলেই মানে যখনই আদান প্রদান হবে তখনই এটাকে আমরা লেনদেন বলে কনসিডার করা হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো আমাদের এখানে আরেকটা আছে বকেয়া ভিত্তিক অ্যাক্রুয়াল কনসেপ্ট। মনে রাখবেন ইংরেজিগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। আর আমাদের ওখানের মধ্যে আমরা দেখতে পেলাম ওখানের মধ্যে ওটার ছিল ক্যাশ বেসিস, অর্থাৎ নগদান ভিত্তিক ছিল, নগদান ভিত্তিকে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, বকেয়া বলে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এটার জন্য আমাদের মাথায় থাকে খুব ভালো করে। ইংরেজিগুলো আবারও বলছে, ইংরেজিগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ইনশাআল্লাহ।
এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কি বকেয়া ভিত্তি ধারণা অনুযায়ী খরচ রেকর্ড করা হয়, এটা আমরা জানি যখন খরচ সংগঠিত হয়। গ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন হচ্ছে কি জনাব আনন্দ 2 লক্ষ টাকা নগদে পরিশোধ করে 2.5 লক্ষ টাকা পণ্য ক্রয় করে। বকেয়া ভিত্তি, যেহেতু বকেয়া কথাটা বলছে, আমি যদিও বা 2 লক্ষ টাকা নগদে পরিশোধ করছি, কিন্তু আমি পণ্য ক্রয় করছি কত লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, সেহেতু আমাদের এখানের মধ্যে লিপিবদ্ধ করা হবে মোট ব্যয় হচ্ছে 2.5 লক্ষ টাকা। সো আমরা আশা করি বলতে পারি এটা হচ্ছে উত্তর হবে 2.5 লক্ষ টাকা। আশা করছি আমরা সকলে আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। সো আমরা এই অধ্যায়ে অনেক কিছু আলোচনা করছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের শেষ হয়েছে। এখন আমরা এই অধ্যায় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো এক কথায় আমাদের মাথায় রাখতে হবে, অ্যাট এ গ্ল্যান্স কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ আমরা এখন আমি কিছুটা হালকা বোঝানোর ট্রাই করবো। আশা করছি আমরা অনেকটুকু বুঝাইছি, বাট আমি এখন একটু করে দেখাবো আপনাদের কোথায় কোথায় মনে রাখতে হবে, কোথায় কোথায় গুরুত্বপূর্ণ টপিক কোনটা। ওকে, অ্যাট এ গ্ল্যান্স আমরা এক নজরে কি দেখতেছি, উৎপাদন ব্যয় হিসাবের আদর্শমান জারি করে যুক্তরাষ্ট্রে CASB কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এখানে একটি বোর্ড হবে, এখানে বোর্ড হবে, বোর্ড BOARD বোর্ড হবে। ওকে, উৎপাদন ব্যয়, যেহেতু উৎপাদন ব্যয় আমরা মনে রাখবো উৎপাদন ব্যয় ইংরেজি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং সেহেতু এখানে IASB হবে না। আবার বলতেছি, নর্মাল আমরা যে আর্থিক ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা করি অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা, সেটা হচ্ছে IASB অনুযায়ী চলে। আর যেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটার মান নির্ধারণ করে কি CASB। তাহলে ভাইয়া মাথায় কি রাখতে হবে, যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অথবা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, যেটাকে আমরা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান অথবা আর্থিক হিসাব বিজ্ঞান বলি, সেটার মান নির্ধারণ করা হচ্ছে IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আর যখন উৎপাদন ব্যয় কথাটা বলবে, সেটা হচ্ছে কি বলে কস্ট অ্যাকাউন্টিং। আশা করছি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ উৎপাদন ব্যয় ছাড়া বিভিন্ন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং কোম্পানিগুলো হচ্ছে IASB অনুযায়ী পরিচালনা করে বা তারা চলে, নিয়ন্ত্রণ হয়। আর বাংলাদেশে ICMAB হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা আমরা সকলে প্রথমে পড়ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে এই যে এই কথাটা মাথায় রাখতে হবে, এটা আমি প্রথমে বলেছি এক মালিকানা কারবারে মালিক এবং অংশীদার মালিক হচ্ছে তথ্যের অভ্যন্তরীণ ব্যবহার করে। আবার আসছে কথাটা। এরপরে কোম্পানির মালিক সমবায় মালিক হচ্ছে বহিঃস্থ, অর্থাৎ এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের যে মালিক, এই দুইটা ছাড়া যে কোনো ব্যবসার মালিক হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। শুধুমাত্র এক মালিকানা এবং অভ্যন্তরীণ ব্যবসা মালিক হচ্ছে কি অংশীদারি ব্যবসার মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে কি আছে, পিক্টোগ্রাফ হচ্ছে তথ্য উপস্থাপন করার কৌশলে এক প্রকার নকশা বা চিত্রটা আমাদের মনে রাখার বিষয়। কিপু হচ্ছে হিসাব গণনার জন্য পেরুবাসীর রঙিন সুতা। তাহলে ভাই কিপু কি হচ্ছে একটা গণনা করার জন্য একটা পেরুবাসী, কোন বাসী, পেরুবাসী, একটা পেরু অঞ্চলের একটা বাসীর রঙিন সুতা দিয়ে তারা গণনা করতে পারে। আমরা একটু পড়েছিলাম। অ্যাবাকাস হচ্ছে হিসাব গণনার জন্য চীনা ভাষাকে ছোট ছোট গুটির একটা যন্ত্র। ওকে, এটাও আমরা বুঝতে পেরেছি। এরপর কি, এটা ওই দিনও বলেছিলাম, হিসাব বিজ্ঞানের ইনপুট বা উপাদান হচ্ছে মৌলিক উপাদান হচ্ছে মূল উপাদান হচ্ছে লেনদেন বা আর্থিক উৎপাদ বা তথ্য। আর হিসাব বিজ্ঞানের আউটপুট, অর্থাৎ এগুলোকে আমরা কি করি, সেগুলোকে আমরা আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব। অর্থাৎ ইনপুট হচ্ছে লেনদেন, আর্থিক উৎপাদ, আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। দেন হিসাব বিজ্ঞানের ফলাফল, আর্থিক বিবরণী, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আউটপুট আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব, আর হিসাব বিজ্ঞানের ফলাফল অর্থাৎ হচ্ছে আর্থিক বিবরণী। আশা করছি অর্থাৎ দুটোটা সেম কথা, আর্থিক বিবরণী বা আর্থিক ফলাফল। ওকে, এরপরে দুতরফা বা দ্বৈত হিসাব রক্ষণ ব্যবস্থার ফলস্বরূপ আউটকাম হিসাব সমীকরণ। আমরা বলেছিলাম ওই দিন আমি দুতরফা দাখিলের পদ্ধতির উপর ভিত্তি করে হচ্ছে আমাদের হিসাব সমীকরণটা আসে। আর আমরা বলেছিলাম যে দুতরফা দাখিলা পদ্ধতি প্রধান করে হচ্ছে আমাদের হচ্ছে লুকা প্যাসিওলি, হিসাব বিজ্ঞানের আমরা যে ডাবল এসডি সিস্টেমের প্রধান করে উদ্ভাবন করে উনি দুতরফা দাখিলা পদ্ধতি কি করে প্রদান করে। আর দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে AAA আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, অর্থাৎ হচ্ছে আমেরিকা বর্তমান আধুনিক হিসাব বিজ্ঞান মানে হিসাব বিজ্ঞান যেখান থেকে উদ্ভব, সেটা তারা হচ্ছে হিসাব সমীকরণ প্রদান করে। তাহলে যদি বলা হয় হিসাব সমীকরণ কে প্রদান করে, হচ্ছে AAA আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আধুনিক হিসাব বিজ্ঞান। আর দুতরফা দাখিলা পদ্ধতি প্রদান করে লুকা প্যাসিওলি। আর দুতরফা দাখিলার উপর ভিত্তি করে হিসাব সমীকরণ কি হয়, প্রতিষ্ঠিত হয়। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট কি আছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা লেকচার 1-এ বলেছিলাম, আবারও বলছি, যারা লেকচার 1 দেখেন নাই, আশা করছি আপনারা লেকচার 1 দেখে তারপর লেকচার 2টা দেখবেন, কারণ লেকচার 1 লেকচার 2 পুরোটা সাজানো হয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। ওকে, নেক্সট, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ হচ্ছে 3টা।
তথ্য শনাক্ত করা বা সংগ্রহ করা, লিপিবদ্ধ করা এবং তথ্য সরবরাহ করা। এই তিনটা কাজের মধ্যে প্রথম যে দুইটা কাজ, এই প্রথম দুইটা কাজ শনাক্ত করা বা সংগ্রহ করা এবং লিপিবদ্ধ করা, এই দুইটা কাজ হচ্ছে আমার প্রাথমিক উদ্দেশ্য, আর তথ্য সরবরাহ করা এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট কি আছে? হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য, হিসাব রক্ষণের, ইটস নট অ্যাকাউন্টিং, ইটস রেকর্ডিং। হিসাব রক্ষণ, বুক কিপিং মূল উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। খুবই মনে রাখবেন, যদি বলা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। বুঝা গেছে? আবার হিসাব বিজ্ঞানের মধ্যে দুইটা উদ্দেশ্য, কি কি? প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। আশা করছি আমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এরপর হিসাব বিজ্ঞান, যেহেতু আমরা বলেছিলাম হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ, আমরা আবারও বলছি লেকচার 1 থেকে দেখে আসতে, ওখানে আমরা এগুলো ইন ডিটেল আলোচনা করছি। হিসাব বিজ্ঞানের ইকুয়াল সমীকরণটা হচ্ছে প্রথম মৌলিক তিনটা কাজ হিসাব বিজ্ঞানের: শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ আর পক্ষসমূহক তথ্য সরবরাহ করা। আশা করছি বোঝা গেছে। আর হিসাব রক্ষণ বলতে আমরা বোঝাবো হচ্ছে আমাদের যে এই যে লিপিবদ্ধকরণ, এই লিপিবদ্ধকরণ আবার তিনটা কাজ। একটা হচ্ছে বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্ত। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে তিনটা কাজ। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করা বা শনাক্ত করা, দেন হচ্ছে লিপিবদ্ধ করা, দেন হচ্ছে তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ বা হিসাব বিজ্ঞান ইকুয়েশন। আর বুক কিপিং বা হিসাব রক্ষণ ইকুয়েশন হচ্ছে এই যে এখানে যে লিপিবদ্ধকরণটা, এটাকে আমরা ভাঙলে তিনটা পাবো। কয়টা? তিনটা। একটা হচ্ছে লেনদেন লেনদেন বিশ্লেষণ, দেন হচ্ছে জাবেদাভুক্তকরণ, দেন খতিয়ানভুক্তকরণ। খতিয়ানভুক্তকরণের হচ্ছে আরেকটা নাম হচ্ছে স্থানান্তরকরণ, আরেকটা নাম হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। হিসাব রক্ষণের আরেকটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। ওকে, এখানে দেওয়া আছে। এই যে আমি একটু আগে ক্লিয়ার করেছিলাম যে খুব ভালো করে, সাধারণ গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞান নীতিমালা হচ্ছে গ্যাপ, নীতিমালা হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আর সাধারণ গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে, ভেরি সিম্পল, সেটা হচ্ছে এফএসবি। এটা আমরা একটু আগেও ক্লিয়ার করেছি, এখন আমি তারপর আবার বললাম। এগুলো আমাদের আপনারা যাতে অ্যাট এ গ্ল্যান্স পুরো জিনিসটা ভালো করে বুঝতে পারেন। ওকে, এরপরে কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে? এরপরে হচ্ছে যে কর্মচারীগণ হিসাব তত্ত্বের বহিঃস্থ ব্যবহারকারী। বলেছিলাম এই যে এটা প্রথমে ক্লিয়ার করেছেন, কর্মচারী যারা আছে, মানে যারা হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্টে যারা আছে, তারা হচ্ছে হিসাব বিজ্ঞানের তত্ত্বের বহিঃস্থ ব্যবহারকারী। আর যারা টপ লেভেল ম্যানেজমেন্ট অর্থাৎ উচ্চপদস্থ কর্মচারী, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আশা করছি আমরা বুঝতে পেরেছি। যেমন বিভিন্ন ব্যবস্থাপকগণ, তারপর হচ্ছে সিইও, তারপর হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর, এমডি, জিএম, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহার। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাব রক্ষণের হিসাব সমীকরণ, মূল ভিত্তি দুটো পা দেখে রাখবো। দেখেন, হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব সমীকরণ, এগুলো যদিও বা আলাদা আলাদা জিনিস, বাট এদের ভিত্তিটা হচ্ছে সমীকরণ, দুতরফা দাখিলা পদ্ধতি। আশা করছি ক্লিয়ার। দেন হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের মূল উপাদান লেনদেন, যদিও বা দুটোটা ডিফারেন্স, বাট এদের মূল উপাদান, যখন মূল উপাদান বলবে উপাদান তখন হবে লেনদেন, আর যখন বলবে ভিত্তি তখন হবে দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে স্টার দিয়ে রাখেন, ভালো করে বুঝতে হবে। মূল ভিত্তি বললো দুতরফা দাখিলা পদ্ধতি, আর লেনদেন বললে হচ্ছে যখন বলবে উপাদান বললে হচ্ছে লেনদেন। আশা করছি ক্লিয়ার। ভিত্তি বললে দুতরফা দাখিলা পদ্ধতি, উপাদান বললে লেনদেন। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস 10 নভেম্বর, এটা মুখস্থ করার জিনিস। তথ্যবাজারে হিসাব বিজ্ঞান একটি পণ্য হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তারপর বাজার মূল্য সমর্থক সব নামগুলো এটা একটু দেখে নেবেন। এরপর এখানে এই জায়গাটা এখানে স্টার দিয়ে রাখেন সবাই, এখানে স্টার দিয়ে ইনশাআল্লাহ বুঝার ট্রাই করবেন। এটা একদম অবশ্যই এই জিনিসটা আপনার খাতায় এখনই লিখে রাখেন। এখন যারা দেখছেন তারা লিখে রাখেন। দেখেন, আমার এখানের মধ্যে আইএএস এর বর্তমান নাম হচ্ছে IFRS। একটু আগে বলেছিলাম ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে তার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড নামে প্রবর্তন করে। এটা হচ্ছে এটা একটা। এরপরে দেখেন, এই দুইটা একটার সাথে একটা সম্পর্কিত, এই দুইটা একটার সাথে একটা সম্পর্কিত, এই দুইটা একটার সাথে একটা সম্পর্কিত, এই দুইটা একটা সাথে। মনে রাখবেন, পড়ার সময় যেখানের মধ্যে আপনারা গোলাতে পারেন, আমি ওই টপিকটাকে খুবই ইজিলি এখানে শর্টকাট করে নিয়ে এসেছি। তাই এটা হচ্ছে শুধু আলাদা, এটা হচ্ছে আলাদা। দেখেন, ভালো করে বুঝে ট্রাই করেন। IFRS হলো সর্বজনীন গ্রাহক মান, অর্থাৎ কি করে এটা মান নির্ধারণ করে কে? IFRS। এটা হচ্ছে একটা মান। IFRS একটা কি? অনেকগুলো মান, হিসাব বিজ্ঞানের যে মানগুলো সেগুলোকে বলা হয় IFRS। আর হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো সেটা হচ্ছে গ্যাপ। বুঝা গেছে? অর্থাৎ যখন মানের কথা বলবো তখন আমরা IFRS কে স্মরণ করবো, আর যখন নীতির কথা বলবো তখন আমরা কি কাকে স্মরণ করবো? তখন হচ্ছে গ্যাপকে স্মরণ করবো। আশা করছি ক্লিয়ার। ওকে, আর এবার দেখেন, এখানে একটা কথা বলে রাখা, সেটা হচ্ছে IFRS সাথে IASB জড়িত, আর নীতিমালার সাথে FASB জড়িত। এখন দেখেন, এই যে IFRS
আইএফআরএস আর আই দুটোটা সেম, আর এখানে জি এখানে, অর্থাৎ যেহেতু দুটোটা সেম এই জন্য আইএফআরএস সাথে হচ্ছে আইএএসবি জড়িত। ওকে, এরপর কি এই যে এটা দুইটা সম্পর্কিত, এটা এরপর কি এটার সাথে আপনারা কনফিউজ হতে পারেন। দেখেন আইএফআরএস প্রদান করে এএসবি, অর্থাৎ এএসবি আইএফআরএস প্রদান করে। তাহলে আমরা যদি একটু লিখি, একটু যদি সাম আপ করি, তাহলে কেমন হবে? দেখেন আমার আইএএসবি প্রদান করে আইএফআরএস। ওকে, তারপর আমার এফএএসবি প্রদান করে গ্যাপ। আশা করছি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আইএএসবি প্রদান করে আইএফআরএস, আর এফএএসবি প্রদান করে গ্যাপ। আর আইএএসবি এটা হচ্ছে মান প্রণয়ন করে বা নিয়ন্ত্রণ করে, আর এফএএসবি গ্যাপ এটা হচ্ছে নীতি। এটা একটু সবাই লিখে রাখেন যারা এখন দেখছেন ভিডিওটা। তারপর এফএএসবি পুরো নাম ছিল এপিবি, তারপর আইএএসবি পূর্ব নাম ছিল আইএএসসি। ভেরি সিম্পল, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। পূর্ব নামগুলো এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো সবগুলো কনফিউজিং। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস, আন্তর্জাতিক মনে রাখবেন, যখন আন্তর্জাতিক মান বলবে তখন হচ্ছে আইএফআরএস, বুঝে গেছে? আর যখন বাংলাদেশের আর্থিক প্রতিবেদন অর্থাৎ বাংলাদেশ কথাটা বলবে তখন হচ্ছে বিএফআরএস, অর্থাৎ আন্তর্জাতিক মান বললে হবে আইএফআরএস, আর বাংলাদেশের কথা বললে তখন বিএফআরএস, বুঝে গেছে? ওটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো আমরা যারা ক্লাসটা দেখেছি, আশা করছি সকলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লেকচার 3-তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।